আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার একটি কবিতা আছে মানুষ। আমার ধারণা দর্শকদের অনেকেই এই কবিতাটি পড়েছেন। এই মানুষ কবিতাটি সাম্যের বাণী সম্বলিত একটি অসাধারণ কবিতা। আজকের এপিসোডের প্রয়োজনে আমি এই কবিতার দুটি লাইন প্রথমেই আপনাদের সামনে একটু উল্লেখ করতে চাই। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থেরও জয়। কেন এই দুটি লাইন উল্লেখ করলাম, আমি আলোচনার গভীরে যখন প্রবেশ করব তখন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা এটি বহুদিন থেকে আলোচিত একটি বিষয়। এই সংবাদপত্রের সম্পাদকদের একটি সংগঠন আছে যার নাম সম্পাদক পরিষদ। সম্পাদক পরিষদ এটি হঠাৎ করে গজিয়ে ওঠা কোনো সংগঠন না, এই সংগঠনটি আরও পূর্বেও ছিল, কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এই সম্পাদক পরিষদের কার্যকারিতা নিয়ে নিশ্চয়ই আমরা প্রশ্ন তুলতে পারি। সে সময় সেই সম্পাদক বলুন, সংবাদ মাধ্যমের কর্মকর্তা নেতৃবৃন্দ বলুন, কিংবা অন্য মিডিয়া চ্যানেলগুলির মালিক অথবা তাদের প্রধান নির্বাহী, অর্থাৎ এই সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আচরণ সম্পর্কে নিশ্চয়ই আমরা বিস্মৃত হইনি। সরকার প্রধানের দালালি করায় বিপুল একটি অংশ সে সময় সম্পৃক্ত ছিলেন। বলা বাহুল্য, বিগত একটা ফ্যাসিবাদী রেজিম যেটা আমরা দেখে এসেছি, সেই রেজিমের সময় এই সংবাদ মাধ্যমগুলোর মালিক ছিলেন একজন। আমি কেন এই কথাটি বলছি? মালিক একজন অর্থাৎ প্রধানমন্ত্রী। তিনি যেভাবে চাইতেন সংবাদ মাধ্যমগুলো ধরতে গেলে শতকরা 100 ভাগ সেভাবেই তারা বিগত দিনে রোল প্লে করেছেন। তারপরেও দু একজন যারা ভূমিকা পালন করতে গেছেন তারা এমন নিগ্রহ শিকার হয়েছেন, প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছিলেন, কিংবা বাংলাদেশে থাকলেও মামলা মোকদ্দমা হামলা নিগ্রহে তার জীবনটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আজকে সম্পাদকদের কথাবার্তায় আচরণে মনে হচ্ছে যে তারা স্বাধীন হতে চেষ্টা করছেন। নিশ্চয়ই এটি বাংলাদেশ রাষ্ট্রের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত সুসংবাদ। এবং এই প্রবণতা যদি এরাও প্রবাহমান রাখেন সম্পাদকরা বা সাংবাদিকরা, একই সঙ্গে রাষ্ট্রের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী অথবা সরকার অথবা তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলে যদি এটাকে প্রশ্রয় দেন অথবা নার্স করেন, লালন করেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে বিকশিত হওয়ার অবারিত সুযোগ দেন, নিশ্চয়ই গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য সেটি অত্যন্ত উপযোগী একটি পরিবেশ। সেই পরিবেশ গঠনের লক্ষ্যে সম্পাদক পরিষদ গত রবিবার 17ই মে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের যে জনপ্রশাসন সভাকক্ষ, সেখানে সৌহার্দ্যপূর্ণ এই সভাটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন তিনি উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি নিউএস সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ডেইলি স্টার সম্পাদক এবং আলোচিত সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, দৈনিক করতা সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারাও এই সভায় উপস্থিত ছিলেন। এই বৈঠক শেষে সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, আইন কানুনের মধ্যে যে অগণতান্ত্রিকতার অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। অনেকগুলি বিষয় যে রিভিউ করা দরকার সেগুলোতেও তিনি সম্মত হয়েছেন। বাংলাদেশে একটি গণতান্ত্রিক মিডিয়া রেজিম গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে একটি পরামর্শক কমিটি গঠনের বিষয়ে আমরা সম্মত হয়েছি। গুরুত্বপূর্ণ কথা, কমিটি জুন মাস জুড়ে কাজ করবে। এরপর জুলাইয়ের কোনো এক সময় একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। এই প্রতিবেদনের আলোকে গণতন্ত্র পরায়ণ আইন প্রণয়ন করা হবে। অত্যন্ত আশাব্যঞ্জক কথা, এবং এটি হলে আমরা সত্যিই খুশি হব।
দ্য ডেইলি স্টার সম্পাদক আলোচিত সাংবাদিক মাহফুজ আনাম বলেন, আমরা প্রধানমন্ত্রীকে একটি তালিকা দিয়েছি, সেখানে বলা হয়েছে প্রায় 282 জন সাংবাদিকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে, এর মধ্যে 94 জন হত্যা মামলার আসামি। আমরা এই তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে দিয়েছি, এটি একেবারে সম্পূর্ণ তা বলবো না, অসম্পূর্ণ থাকতে পারে। আমরা আন্তরিকভাবে চেষ্টা করে তালিকাটি তৈরি করেছে, প্রধানমন্ত্রী তা গ্রহণ করেছেন। তথ্যমন্ত্রীও এ বিষয়ে বলেছেন, তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বলেছি যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা, এত ধরনের মামলা একটি গণতান্ত্রিক দেশের জন্য ভালো নয়, সরকারের ভাবমূর্তির জন্যও ভালো নয়। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে কি বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মাহফুজ আনাম বলেন, উনি খুবই আন্তরিকতার সঙ্গে এটি গ্রহণ করেছেন এবং বলেছেন এটা তারা পরীক্ষা করে দেখবেন, এ ব্যাপারে তারা আগ্রহী। আমরা এই যে আলোচনাগুলো করলাম এটি সম্পূর্ণ ইতিবাচক, গ্রহণযোগ্য এবং গণতান্ত্রিক সমাজ নির্মাণের যে স্বপ্ন দেখে বর্তমান সরকারের যে যাত্রা শুরু, অথবা যদি এভাবে বলি 24-এর 5ই আগস্টের এই পরিবর্তনের পরে যেমন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেখানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা অতীব জরুরি একটি বিষয়। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পিছনের রাগ, বিরাগ, অনুরাগ এ সমস্ত বিষয় ভুলে গিয়ে তিনি কোনো অভিযোগ না করে এই সম্পাদক পরিষদের কথা শুনেছেন এবং তাদের যৌক্তিক বিষয়গুলোকে তিনি অ্যাড্রেস করেছেন, পরীক্ষা করে দেখবেন, এগুলো আমরা সাধুবাদ জানাই। কিন্তু মাহফুজ আনাম যে 282 জনের তালিকা দিলেন, এটি কিসের ভিত্তিতে দিয়েছেন এবং তারা যে কয়জন সম্পাদক দেখা করলেন, এর বাইরেও বাংলাদেশে যথেষ্ট গুরুত্বপূর্ণ সংবাদপত্র আছে এবং তাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ দেশে কন্ট্রিবিউট করা, গণতন্ত্রের প্রতি কন্ট্রিবিউট করা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা আরও গুরুত্বপূর্ণ সম্পাদকরা রয়েছেন। এই 282 জনের তালিকায় তাদের মত আছে কিনা, তাদের সম্মতি আছে কিনা, অথবা এই 282 জন কর্তৃক বাংলাদেশের সংবাদ মাধ্যম কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, এই 282 জনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক, কথিত সাংবাদিকদের দ্বারা বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্যরা কিভাবে তাদের আক্রোশের শিকার হয়েছিল, এমনকি যারা এই সংবাদ মাধ্যমে কাজ করেন অথচ ভিন্ন মত পোষণ করেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যারা সোচ্চার কণ্ঠ ছিলেন, তাদেরকে নিগ্রহেও এই 282 জনের যে তালিকা, তার মধ্যে থাকা সাংবাদিকদের কতিপয় নেতারা অথবা উল্লেখযোগ্য সংখ্যক নেতারা কী ভূমিকা পালন করেছেন, সে সম্পর্কেও মাহফুজ আনামের কাছে আমাদের ব্যাখ্যা চাইতে হবে, মতিউর রহমানের কাছে আমাদের ব্যাখ্যা চাইতে হবে। আমরা নুরুল কবিরকে নিয়ে প্রশ্ন তুলতে চাই না, কারণ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নুরুল কবির একজন অসম্ভব সোচ্চার কণ্ঠ মানুষ ছিলেন। তার কথা ফ্যাসিবাদী শাসন বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণকারী অথবা গণতান্ত্রিক বাংলাদেশ যারা স্বপ্ন দেখতেন, তারা অনুপ্রাণিত হতেন। এমনকি এখানে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান, তিনিও নিগ্রহের শিকার ছিলেন, তার কথাও আমাদেরকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে। বাট কয়েকজন সম্পাদকের নাম এখানে আমি যেগুলো বললাম, তাদের কথা নিয়ে কিন্তু আমাদের কথা আছে। যেমন ডিজিএফআইয়ের প্রধান, 111-এর চরমতম খলনায়ক জেনারেল মাসুদ উদ্দিন ধরা পড়ার পরে ইন্টিগ্রেশনে তিনি কিন্তু একথায় স্পষ্ট বলেছেন, যেগুলো মিডিয়ায় এসেছে, যে 2 জন সম্পাদকের চাপে বেগম জিয়া এবং তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এ নিয়ে 2 জন সম্পাদক বারবার তারা আমাদেরকে চাপে রেখেছিলেন। সেই 2 জন সম্পাদক কে কে, এটি নিশ্চয়ই আমাদের বুঝতে অসুবিধা হয় না। তাদের বর্তমান ভূমিকা এবং পিছনের ভূমিকা আমাদেরকে মিলিয়ে দেখতে হবে। এখন ওনারা গণতন্ত্র এবং রাজনীতিকে সমৃদ্ধ করায় ভূমিকা রাখছেন, ওয়েল, বাট 111-এর সরকারের সেই সৃষ্টির প্রেক্ষাপটে এই 2 সম্পাদক বা আরও কোনো সাংবাদিকের কি ভূমিকা ছিল, সেটি নিশ্চয়ই আলোচিত হতে হবে। প্রধানমন্ত্রী হয়তো বলবেন না, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহীর দায়িত্বে আছেন, তিনি বাংলাদেশকে একটি পরিবর্তনের দিকে নিয়ে যেতে চান, তাকে হয়তো অনেক রাগ, বিরাগ, অনুরাগের ঊর্ধ্বে উঠতে হবে। কিন্তু ক্ষতিগ্রস্ত নাগরিকদের পক্ষ থেকে আমরা কথা বলতে চাই, এই সম্পাদকরা কী ভূমিকা পালন করেছিলেন। এই 288 জন বা 82 জনের যে তালিকা, সেই তালিকার সাংবাদিকরা ডিজিএফআইয়ের মিডিয়া উইং যেটা ছিল, যেটি থাকার কথা না, ডিজিএফআইয়ের মিডিয়া উইং থাকার কথা না, সেই মিডিয়া উইংয়ে প্রতিদিন এরা বসে তথ্য সরবরাহ করতেন কাকে কিভাবে নিগ্রহ করা যাবে, এবং তার মধ্যে ফ্যাসিবাদ বিরোধী বিষয়ে সোচ্চার কণ্ঠ সম্পাদক সাংবাদিকদের নামও থাকত। মাহমুদুর রহমানকে যখন নিগ্রহ করা হয়, নিগ্রহের শিকার হন মাহমুদুর রহমান, আমার দেশ সম্পাদক, তিনি কুষ্টিয়ায় যখন রক্তাক্ত হন,
তখন তার বিরুদ্ধে আক্রমণের বিষয়টি কনসার্ন না হয়ে এই সমস্ত 288 জনের তালিকায় থাকা সাংবাদিকদের কাছে কনসার্ন ছিল মাহমুদুর রহমান কিভাবে সম্পাদক হলেন। আব্দুল্লাহ শিকদার, যিনি এখন যুগান্তরের সম্পাদক, তাকে মেরে ড্রেনে ফেলে দেওয়া হয়েছিল। তিনি বেঁচে আছেন আল্লাহর রহমত। তখন কাউকে তো আমরা সোচ্চার হইতে দেখি নাই। তখন আপনারা কি ভূমিকা রেখেছিলেন এই সম্পাদক পরিষদের এই কতিপয় নেতারা? এবং সর্বশেষ জায়েজাদিনের সম্পাদক শফিক রেহমান, তার থেকে বয়স্ক সম্পাদক তো বাংলাদেশে নেই। তো তাকেও তো হত্যা মামলায় আসামি করে দেশের বাইরে চলে যেতে বাধ্য করা হয়েছিল। এই প্রায় 90 বছরের কাছাকাছি বয়সের এই অসুস্থ মানুষটি কতদিন জেল খেটেছেন আমরা তো দেখেছি। সাংবাদিক কনক সরার কেন বিদেশে গেছেন? আয়েশ করতে? শখ করে বিদেশে চলে গেছেন? আমরাও সংবাদপত্রের স্বাধীনতা চাই, সংবাদপত্র নিরবিচ্ছিন্নভাবে লেখুক, সরকারের বিরুদ্ধে সংবাদপত্র চাবুকের ভূমিকা পালন করুক, যাতে সরকার সঠিক পথে চলতে বাধ্য হয়, আমরাও তো চাই। কিন্তু এই যে বিষয়গুলো বললাম, মূল্যায়নে এগুলোও আসতে হবে। মারুফ কামাল খান, যিনি এখন দৈনিক প্রতিদিন বাংলাদেশের সম্পাদক, যিনি একসময় বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন, তিনি এই সম্পাদক পরিষদের এই সবার পরে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেটি আমি পড়ে শোনাতে চাই। কিরে সম্পাদক পরিষদ, হাসিনার ফ্যাসিবাদী রেজিমের সময় আমার এবং আরও অনেক সাংবাদিকের বিরুদ্ধে যখন নরহত্যা, অগ্নিসংযোগ, বোমাবাজি, ভাঙচুর সহ বিভিন্ন মিথ্যা অভিযোগে শত শত মামলা দায়ের করে বছর পর বছর হয়রানি, হেনস্থা ও নির্যাতন করা হয়েছে, তখন কি এর বিরুদ্ধে পরিষদওয়ালারা একটি শব্দ উচ্চারণ করেছিলি বা লিখেছিলি? তোদের পেয়ারের প্রধানমন্ত্রী হাসিনার কাছে কখনো কি কোনো তালিকা দিয়েছিলি মুনাফিকের দল? তিনি রুষ্ট হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার এই প্রতিক্রিয়াকে কেউ কেউ শালীনতা অশালীনতা এরকম আলোচনায় আসবেন, বিশেষ করে তুইতুকারি করা। তো তাকে তিনি যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে 2015 সালে গুলশান অফিসে বন্দী ছিলেন, তাকে যখন কয়েকটি মামলা, হত্যা মামলা, অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা, এসব মামলায় আসামি করা হলো, তিনিও তো সাংবাদিক ছিলেন। কই সেদিন তো আপনারা প্রতিবাদ করেন নাই, এবং আপনারা তো বলেন নাই যে মারুফ কামাল খানের পক্ষে হত্যা এবং অগ্নিসংযোগ, নাশকতা করা সম্ভব না। আজকে যে 288 জনের তালিকা দিয়েছেন, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যদি মিথ্যা হত্যা মামলা হয়ে থাকে, অন্যান্য কিছু হয়ে থাকে, সরকার প্রধান বলেছেন পরীক্ষা করে দেখবেন। পরীক্ষা করে যদি তারা এই ধরনের অভিযোগে অভিযুক্ত না হন, তাদের ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ, এটি আমাদের কোনো প্রতিবাদের বিষয় নয়। তবে মোজাম্মেল বাবু, নাইমুল ইসলাম খান, ইশতিয়াক রেজা, ফারজানা রূপা, মিথিলা ফারজানা, মুন্নি সাহা, আবুল কালাম আজাদ, মঞ্জুরুল হাসান বুলবুল, ইকবাল শোভান চৌধুরী, শাবান মাহমুদ, আরও অনেক নাম। এই নামগুলো সাংবাদিক ছিলেন গত 17 বছরে? তাদের চরিত্র কি সাংবাদিকতার সঙ্গে মানানসই ছিল? এই যে নঈম নিজাম, তার স্ত্রী প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, কোন যোগ্যতায় তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন? এই সমস্ত কথাও কিন্তু উঠবে, এবং এই সমস্ত কথা কোনো কারণেই ধুয়ে মুছে ছাপ করে দেওয়া যাবে না। সম্পাদক পরিষদ নিশ্চয়ই প্রধানমন্ত্রীর সঙ্গে বারবার বলবেন, সংবাদ মাধ্যমে যে সমস্ত বিগত দিনের আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করতে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবেন, আমাদের কোনো আপত্তি নাই। ওই ময়লা আবর্জনা পরিষ্কারের যে কথা বলেছেন, যে ত্রুটি বিচ্যুতির কথা বলেছেন, সেই ময়লা আবর্জনা এবং ত্রুটি বিচ্যুতার তালিকায় এই যে নামগুলো বললাম, অথবা এই রকম বিতর্কিত যে নামগুলো আছে, তাদেরকেও সংবাদপত্র মিডিয়া জগৎ থেকে পরিচ্ছন্ন করে, বাতিল করে, তারপরে শুদ্ধতার দিকে অগ্রসর হতে হবে নাগরিকদের পক্ষে থেকে। আমরা এই দাবিটি করতে চাই। ধন্যবাদ।